আরো একবার স্বাগত জানাবো আপনাদের। আমরা বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার মধ্যে আরো একটা বিষয় গুরুত্ব দিচ্ছি কি না, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেভাবে আক্রমণের ঘটনা ঘটছে তাতেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি না, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আন্দোলন চলছে, সেখানে জমায়েত চলছে। তবে একটাই প্রশ্ন, সরকার আসছে, সরকার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, কিন্তু সেখানে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণের ঘটনা ঘটছে সেটা কবে বন্ধ হবে, কবে শান্তি ফিরবে? আমরা দেখেছিলাম যে সেখানকার যে শিল্পীরা রাহুল আনন্দের বাড়িতে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, যেভাবে সস্ত্রীক তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল, প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। আমরা কোনো রাজনৈতিক দল দেখবো না তনেরা, কিন্তু সেক্ষেত্রে আমরা একজন নাট্য ব্যক্তিত্ব, একজন ক্রিকেটার যেভাবে হামলার ঘটনা ঘটেছিল তাতে সত্যি উদ্বেগের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতেও নাট্য ব্যক্তিত্বরা চুপ। আমরা দেখাবো অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং নাট্য ব্যক্তিত্ব কৌশিক অধিকারী, তিনি কি বলছেন শুনুন। রাহুল আনন্দের সারা জীবনের যে গবেষণা, বাংলাদেশের শিল্পী যিনি বিশ্ব শিল্পী রাহুল আনন্দ, তার যে আবিষ্কার, তার ঘর ভেঙে তছনছ, বাজনা ভেঙে তছনছ, মিউজিক ভেঙে তছনছ। আমার মনে আছে বেশ কয়েক বোধহয় খুব বছরও বোধহয় ঘড়ি নিয়ে একটা সময় হবে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে নেমেই অন্য কোথাও যায়নি, রাহুল আনন্দের বাড়ি গিয়েছিলেন। আমি জানি না সারা পৃথিবীতে অন্য কোনো দেশের বিশ্ববিখ্যাত মিউজিশিয়ানস বা প্রেসিডেন্ট তারা ফ্রান্সের প্রেসিডেন্টের মতো আর বাংলাদেশে কি খুঁজতে ঢুকবেন, কারণ রাহুল আনন্দের ওই বাড়িটাই নেই। আসলে এটা সারা পৃথিবীর উপর একটা থ্রেট, যে একপাক্ষিক, একরৈখিক, উগ্র একটি মতবাদের সঙ্গে আমরা থাকব, নাকি যারা বহুত্ববাদের চর্চা করে, বহুত্ববাদকে সম্মান করে তাদের সঙ্গে থাকব। এটাই হচ্ছে সঠিক সময় শিল্পীদের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিল্পীদের ক্ষেত্রে পক্ষ নেওয়ার, যে আমি কোন পক্ষে থাকব। বাংলাদেশে যে শিল্পীর ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার তো মনে হচ্ছে নচিকেতা চক্রবর্তীর সেই বাংলাদেশের উঠোনে গিয়ে কাঁদতে। তা এখন আমার মনে হচ্ছে যে হয়তো ওই রাহুল আনন্দের সন্তান ভারতবর্ষে চলে আসবে, তারপর ভারতবর্ষে এসে যাদবপুর ক্যান্টিনে আড্ডার ঝড় তুলবে, গণসঙ্গীত গাইবে, সম্প্রীতির গান গাইবে, তারপর একদিন গান গাইবে যে দেশটা এখনও গুজরাট হয়ে যায়নি। তারপর রাহুল আনন্দের সন্তান বাংলাদেশে তার পুরনো ভিটে ফিরে যাবে, বাবার বাদ্যযন্ত্রগুলো পোড়া ভেঙে যাওয়া বাদ্যযন্ত্রগুলো খোঁজার চেষ্টা করবে, আর কাঁদতে থাকবে, আর বাংলাদেশের পুলিশ প্রশাসন তাকে খুব সম্মান করবে, তার সঙ্গে সেলফি তুলবে। এখন যেটা মনে হচ্ছে যে বাংলার, পশ্চিমবঙ্গের কিছু বামপন্থী বুদ্ধিজীবী শিল্পী যারা মন্দির পাহারা দেওয়ার ছবি দিচ্ছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে তারা সেই ছবিটাও দিতে পারতেন কিনা সন্দেহ আছে। বিশিষ্টজনদের বক্তব্য আমরা তুলে ধরলাম পৌলমী। দেখো, প্রত্যেকের মধ্যেই কোথাও গিয়ে যেন একটা শঙ্কা, এবং সেখান থেকেই তারা বলছেন যে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে। সত্যি হয়তো এই প্রশ্নটাই উত্তর খোঁজবার আমরা চেষ্টা করছি। রাজবাবুর আমাদের সঙ্গে রয়েছেন, রাজশ্রী আমাদের সঙ্গে রয়েছেন, এবং রাজাগোপাল বাবুও রয়েছেন। আমি প্রথমেই রাজুদা আপনার কাছে আসি যে এ রাজ্যের তাহলে যারা শাসক দল নয়, বলা ভালো রাজনীতি আমরা এখানে করতে বসিনি, বা রাজনীতি নিয়ে আমরা কচকচানির মধ্যেও যাচ্ছি না, একদম সাধারণ মানুষের হয়ে আমরা কথা বলছি, যে যারা সত্যি নিপীড়িত, যারা নির্যাতিত, যারা পীড়িত, তাদের কথা কেউ কি ভাবছে? তারা শিল্পী হোক, তারা বিশিষ্টজন হোক, তারা শুধুমাত্র শিল্প নয়, তারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত হোক, তারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হোক, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যকে যদি আপনারা দেখেন, তাহলে পার্টিকুলারলি যদি দেখা যায় যে এমন একটা রাজ্য, যে রাজ্য সরকার হিন্দু মুসলমান উভয়ের পক্ষে, উভয়ের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন প্রকল্প সহ সমানভাবে দেখে। কিন্তু এই বাংলাদেশ ইস্যুতে, কারণ তার দুটো উদাহরণও দিয়ে দিন, নইলে একটু পরে রাজস্বী বাবু চেল্লামিল্লি শুরু করবে। যেমন পুরোহিত ভাতা দেয়, তেমন ইমাম ভাতা দেয়। ভারতীয় জনতা পার্টি 2014 থেকে 2024 পর্যন্ত ক্ষমতায় এসেছে, তারা বারবার বলছে আমরা হিন্দুদের রক্ষক, আমরা হিন্দুদের ঠিকাদার, আমরা হিন্দুদের টেন্ডার পেয়েছি। একটা সনাতনী হিন্দুদের রক্ষা করার জন্য, বা তাদের সুবিধার জন্য, বা তাদেরকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য এমন একটা প্রকল্প তারা করেনি যে প্রকল্পটা দ্বারা হিন্দু বা সনাতনীরা উপকৃত হবে। সেখানে করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত ভাতা দিচ্ছে।
করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাউল শিল্পী যারা মাঠে ঘাটে ঘোরে তাদের ভাতা দিচ্ছে, অর্থাৎ বাউল মানে হলো যারা সাধু সন্ন্যাসী, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি যে ইমাম ভাতা দিচ্ছে সমস্ত। সামঞ্জস্যের পথে হেঁটেছেন, সেখান থেকে কিছুটা হলো শিক্ষা নেওয়ার দরকার রয়েছে কেন্দ্রীয় সরকারের। রাজস্বী, প্রথম কথা হচ্ছে পুরোহিত ভাতার লিস্টে অধিকাংশই থাকে তৃণমূলের নেতা, যারা কেউ পুরোহিত নয়। এই নিয়ে বিস্তর আলোচনা আপনাদের স্টুডিওতেই হয়েছে, তাই নতুন করে এই ধরনের ন্যারেটিভ আমি রাখতে চাই না। 1950, 1964, 1971, 1975 যা যা ঘটনা ঘটেছে বাঙাল পরিবারে, ছেলে হিসেবে আমি বলছি, একটু ঘটনা ঘটতো আমার পিসিদের মুখে শোনা, একটা টেনশন হতো, ভারতে চলে আসতো, আবার একটু শান্ত হলো, আবার চলে গেল। এরকম করতে করতে ফাইনালি পাত্তারি গুটিয়ে সবাই 71-এ একেবারে পুরোপুরি পরিবার চলে এলো। চুকনগর ম্যাসাকার, ভৈরব ব্রিজ ম্যাসাকার, সীতাকুণ্ড ম্যাসাকার, বরিশাল ম্যাসাকার, রাজশাহী ম্যাসাকার। যারা দর্শক আছেন, আপনারা আছেন, জাস্ট একবার গুগল করুন, টোটাল ডিটেলস পেয়ে যাবেন। আমি মিথ্যেবাদী হতে পারি, আমি ভারতীয় জনতা পার্টি করি, আমার সঙ্গে একেবারে লোকের অমত হতে পারে, মিল হতে পারে। কমিউনিস্ট পার্টির নেতা প্রভাষচন্দ্র লাহিড়ী, যিনি 62 সালে বাধ্য হয়ে চলে এসেছিলেন, যে 62 সালে কমিউনিস্ট পার্টির নেত্রী ইলা মিত্র গ্যাংরেপড হয়ে, ধর্ষিতা হয়ে, রানী, নাচলের রানী, তিনি বাধ্য হয়েছিলেন ইন্ডিয়ার ভিসা নিয়ে পালিয়ে এসে আর ফেরত যাননি, পরবর্তীকালে এখানে এমএলএ হয়েছিলেন। কেন ইলা মিত্র পালিয়ে এলেন? প্রভাষচন্দ্র লাহিড়ী তার পাক ভারতের রূপরেখা বইতে কি কি লিখেছেন, বইটা এক প্রকারের না ছেপে ব্যান হয়ে গেছে, কিন্তু এখনো অবধি তার অনলাইন পিডিএফ ভার্সন পাওয়া যায়, দর্শকরা চাইলে পড়ে পেয়ে যাবেন অনলাইনে। বাবা সাহেব আম্বেদকর তার মাই থটস অন পাকিস্তান বইতে কি লিখছেন, কমিউনিস্ট পার্টির নেতা প্রভাষচন্দ্র লাহিড়ীর সঙ্গে হিন্দু মহাসভার নেতা আশুতোষ লাহিড়ী, আমার সম্পর্কে দাদু, তাদের যে চিঠি চাপাটির হচ্ছে, সেই টোটাল চিঠি ডক্টর প্রগতি ব্যানার্জি তিনি তার নতুন বই তিনি সংকলন করেছেন, সেখানে পুরো ছেপে পরিষ্কার বার করেছেন। একটা কমিউনিস্ট পার্টির নেতা 62 সালে, 60 সালে, 50 সালে হিন্দু মহাসভার নেতা আশুতোষ লাহিড়ীকে কি লিখছে, কি তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, এটা যদি বাঙালি পড়ে, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু, তাহলে বোঝা যাবে। রাজস্বী বাবু, আমরা একটু রাজাগোপাল বাবুর কাছে যাচ্ছি। রাজাগোপাল বাবু, যে ছবিটা বারবার আমরা দেখতে পাচ্ছি, 1947 থেকে শুরু হয়েছে, তারপর টানা চলছে 1971, 1975 পর্যন্ত। যখনই কোনো সমস্যা হচ্ছে তখন এই দেশে আসছেন, তারা ঠাঁই নিচ্ছেন, শুধু এই রাজ্য নয়, অসমেও আসছেন, মানে আমাদের দেশে আসছেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন, যে শান্তিটাকে ফেরাতে হবে। তাহলে বারবার অশান্তির বাতাবরণ তৈরি হবে, বারবার এখান থেকে বার্তা দেয়া হবে। সেক্ষেত্রে এই যে দোলাচলের পরিস্থিতিটা কতদিন চলবে, আন্তর্জাতিক যে সম্পর্ক দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমরা আগে একটু দেখিয়ে নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছিলেন এবং তিনি ঠিক কি বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছেন যে মোহাম্মদ ইউনূসকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে। বাংলাদেশের হিন্দু এবং একই সঙ্গে অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলো রয়েছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যে অবস্থান এবং তাদের ওপরে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে, সেই সুরক্ষাটা নিশ্চিত করতে হবে, এই বার্তাই তিনি দিয়েছেন এবং দুই দেশের মানুষের শান্তি সুরক্ষার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং